এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের যে সায়েন্সের সিরিজটা লঞ্চ করা হয়েছিল কুইক রিভিশনের, আজকে তার আরও একটা ক্লাস। আজকে আমরা সায়েন্সের 40টা প্রশ্নের একদম কুইক রিভিশন করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ফিজিক্স থেকে কোশ্চেনটা করা হয়েছে। বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্যারোমিটার। ভিডিওর শুরুতেই বলে দিই, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। কোনোটা 2018, কোনোটা 2022 এবং কোনোটা 2024 থেকে কিন্তু তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করানো হচ্ছে। আর লেটেস্ট যে তোমাদের পরীক্ষা চলছে সেই পরীক্ষার অ্যানালিসিস করেও কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলোই আনা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। গাড়ির স্পিডোমিটারে গাড়ির কোন ধরনের বেগ বা দ্রুতি নির্দেশ করে? দেখো সবার প্রথমে জানতে হবে যে স্পিডোমিটারে কি করা হয়। স্পিডোমিটারে কিন্তু গাড়ির যে দূরত্ব, গাড়ি দ্বারা অতিক্রান্ত যে দূরত্ব, সেটা কিন্তু পরিমাপ করা হয়। এবার এক্ষেত্রে কোন রাশিটাকে নেওয়া হয়? তাৎক্ষণিক দ্রুতিটাকে নেওয়া হয়, গড় দ্রুতিকে নেওয়া হয়, সমবেগ নেওয়া হয়, নাকি চরম বেগকে নেওয়া হয়? তো স্পিডোমিটারে কিন্তু যে তাৎক্ষণিক দ্রুতি আছে, এই তাৎক্ষণিক দ্রুতিকেই মেজারমেন্ট করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন। মরীচিকা সৃষ্টির পেছনে আলোর কোন ভৌত উপাদানটি দায়ী? তো রেলের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে না, এরকমটা হতে পারেই না। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বা এটাকেই কিন্তু ইংলিশে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, মনে রাখবে এই মরীচিকা ছাড়াও কিন্তু যে অপটিক্যাল ফাইবার আছে, মানে যেটার থেকে কিন্তু আমাদের যে নেট কানেকশানগুলো আসে, সেই অপটিক্যাল ফাইবারেও কিন্তু এই নীতি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে ডায়নামো যন্ত্রের সাহায্যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? দেখো যে ডায়নামো আছে, ডায়নামো এবং মোটর এরা কিন্তু একে অপরের বিপরীত কাজ করে। ঠিক আছে, ডায়নামো থেকে কি হয়? ডায়নামো থেকে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটা কিন্তু ডায়নামোর কাজ। ঠিক আছে, আর এর উল্টোটা, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়, এটা কিন্তু হচ্ছে বৈদ্যুতিক মোটর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভূস্থির উপগ্রহ যেটাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়, আবর্তনকাল কত সময়ের হয়ে থাকে? তো মনে রাখবে এর আবর্তনকাল কিন্তু 24 ঘন্টা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবী যেভাবে ঘুরছে, এটাও কিন্তু পৃথিবীর চারপাশ দিয়ে সেভাবেই ঘুরছে, জিও স্টেশনারি যে স্যাটেলাইটগুলো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন। কোনো আলোক রশ্মি বাতাস থেকে জলে প্রবেশ করলে নিচের কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? আমরা জানি যে বিভিন্ন মাধ্যমে আলোর যে গতিবেগ, সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, সেই কারণের জন্যই কিন্তু আমরা প্রতিসরণের সৃষ্টি হয়, বা যেটাকে আমরা রিফ্র্যাকশন বলি, সেই রিফ্র্যাকশনের সৃষ্টি হয়। কিন্তু এর ভেতরে কোন ধর্মটা, এখানে যে 4টে অপশান আছে, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, বেগ এবং তীব্রতা, এর মধ্যে কোন ধর্মটা কখনো পরিবর্তন হয় না? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আলোর যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা কিন্তু কোনো মাধ্যমেই চেঞ্জ হয় না, একদম আমরা বলতে পারি এটা কিন্তু নো চেঞ্জ। বাদবাকিগুলো কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ বাদবাকি বলতে কোনগুলো বুঝিয়েছে? বাদবাকি বলতে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য, বেগ, তীব্রতা প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন। কোনো বস্তুকে মুক্তভাবে ওপর থেকে নিচে পড়তে দিলে তার ত্বরণ কেমন থাকবে? দেখো কোনো বস্তু যখন ওপর থেকে নিচে ফ্রিলি ফল হয়, তখন তার ত্বরণটা কেমন থাকে? সমত্বরণ থাকে, অসমত্বরণ থাকে, শূন্য ত্বরণ থাকে, নাকি ঋণাত্মক ত্বরণ থাকে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সমত্বরণ থাকে। আর এটা যদি একদম ফ্রিলি ফল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এর যে মানে ওজনটা কত হয়ে যায়? মনে রাখবে এর ওজন কিন্তু তখন শূন্য হয়ে যায়। এখান থেকেও কিন্তু, এই কনসেপ্ট থেকেও কিন্তু কোশ্চেন আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন। সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সোনার ব্যবহার করা হয়, রাডার ব্যবহার করা হয়, ক্রোমোমিটার ব্যবহার করা হয়, নাকি ফ্যাদোমিটার ব্যবহার করা হয়? তো সমুদ্রের গভীরতা মাপার জন্য কিন্তু ফ্যাদোমিটার যন্ত্রটা ইউজ করা হয়ে থাকে। সোনার দিয়ে কি ব্যবহার করা হয়ে থাকে? মনে করো এটা একটা জাহাজ আছে, এই জাহাজটা সমুদ্রের জলের ওপরে আছে, নিচে কোনো পাহাড় বা সেরকম কোনো জিনিস আছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু এই সোনার থেকে আল্ট্রাসাউন্ড ওয়েভ ছাড়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 9 নম্বর প্রশ্ন। মানব চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? তো বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ মানুষের চোখের কোন স্থানে গঠিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রেটিনাতে গঠিত হয়। মনে রাখবে রেটিনাতে কিন্তু 2 রকমের সেল থাকে, একটা হচ্ছে রড সেল আর একটা হচ্ছে কোন সেল। ঠিক আছে, রড সেল কিন্তু আমাদেরকে ডিম লাইট বা একদম অল্প আলো বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর কোন সেল কিসে সাহায্য করে? কোন সেল কিন্তু আমাদেরকে কালার চিনতে এবং লাইট সেন্সিটিভিটিতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। একটি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স কী ধরনের লেন্স হিসেবে কাজ করে? অভিসারী লেন্স সরি
অপসারী লেন্স, সমতল লেন্স নাকি হচ্ছে বিষম লেন্স। তো মনে রাখবে একটা উত্তল লেন্স কিন্তু সবসময় অভিসারী লেন্স হিসেবে কাজ করে। অর্থাৎ এটা যদি উত্তল লেন্স হয়, যখন আলোক রশ্মি এর প্যারালালি আসবে তখন কিন্তু কি হবে, তখন কিন্তু এটা রিফ্লেকশন হওয়ার পরে একটা পয়েন্টে গিয়ে স্থির হয়ে যায়। ঠিক আছে, এই রকমের লেন্সকে কিন্তু বলা হয় কনভার্জিং লেন্স। আর ডাইভার্জিংটা কেমন, ডাইভার্জিংটা কিন্তু ঠিক এর উল্টো। অর্থাৎ যখন কোনো রশ্মি আলোক রশ্মি এইভাবে আসবে সমান্তরালে, তখন কিন্তু এটা আলাদা আলাদা হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। ডাইভার্জিং লেন্স কোনটা, তো মনে রাখতে হবে ডাইভার্জিং লেন্স কিন্তু হচ্ছে অবতল লেন্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অতিবেগুনি রশ্মি কে আবিষ্কার করে। তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, উইলিয়াম রিটার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই ইউনিট কি। তো এই ইউনিট থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের প্রত্যেকবারই আসে। তো মনে রাখতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা, বা এটাকে কিন্তু ইলেকট্রিক কারেন্টও বলা হয়। এর এসআই ইউনিট কি, এর এসআই ইউনিট কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ার। ভোল্ট কিসের একক, মনে রাখতে হবে ভোল্ট কিন্তু হচ্ছে যে বিভব পার্থক্য আছে, সেই বিভব পার্থক্যের একক কিন্তু হচ্ছে ভোল্ট। ওহম কিসের একক, ওহম কিন্তু হচ্ছে রোধের একক। ঠিক আছে, আর ওয়াট কিসের একক, মনে রাখতে হবে ওয়াট কিন্তু হচ্ছে ক্ষমতার একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো আর্দ্রতা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা হিউমিডিটি বলে থাকি। তো হিউমিডিটি পরিমাপ করা হয় কিসের সাহায্যে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইগ্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে পরিমাপ করা হয়। হাইড্রোমিটার দিয়ে কিন্তু যে জলের পরিমাণ, সেই জলের পরিমাণ পরিমাপ করা হয়। অডিওমিটার দিয়ে কিন্তু সাউন্ড পরিমাপ করা হয়। আর পাইরোমিটার দিয়ে কিন্তু খুব উচ্চ উষ্ণতা, আমরা জানি যে খুব উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কিন্তু পাইরোমিটার ইউজ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের কেমিস্ট্রি থেকে প্রশ্ন, যে সাধারণত ভিনিগার কোন অ্যাসিড থাকে। তো ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কিন্তু ভিনিগার বলা হয়। যেহেতু তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডাইরেক্ট কপি করা, সেক্ষেত্রে কিন্তু এই যে সংকেতগুলো আছে এগুলো ঠিক এরকমভাবে আসে কপি করলে, তার জন্য আমি লিখে দিলাম CH3COOH। এটা কিন্তু কোন গ্রুপের মধ্যে পড়ে, মনে রাখতে হবে যে COOH থাকলে কিন্তু এটা কার্বক্সিলিক যে গ্রুপ থাকে সেই কার্বক্সিলিক গ্রুপের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 15তম প্রশ্ন, কোন ধাতু সাধারণ উষ্ণতায় জল বা বাতাসের সংস্পর্শে এসে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। অর্থাৎ এটা কিন্তু কেমন হয়, এটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ হয়। তো এর ভেতরে কোন ধাতুটা আছে যেটা হাইলি রিঅ্যাক্টিভ হয়, তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাদা ফসফরাস বা হোয়াইট ফসফরাস। এটা কিন্তু খুব বেশি রিঅ্যাক্টিভ হয়, একদম উষ্ণতা সম্পন্ন, মানে সাধারণ উষ্ণতায় কিন্তু জল এবং বাতাসের সংস্পর্শে এসে এটা জ্বলে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 16তম প্রশ্ন, রান্নার গ্যাসের প্রধান উপাদান হিসেবে কোনটা ব্যবহার করা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন কিন্তু ব্যবহার করা হয়। আর মনে রাখবে এখানে কিন্তু দুর্গন্ধকারক হিসেবে একটা গ্যাস ব্যবহার করা হয়, সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে ইথাইল মারক্যাপটান। ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম ইথাইল মারক্যাপটান। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কোনো না কোনো শিফটে এসেছিলো। তো ইথাইল মারক্যাপটান ব্যবহার করে কি করা হয়, ইথাইল মারক্যাপটান ব্যবহার করে কিন্তু গ্যাস যদি কোনো কারণে লিকেজ হয় সেটা কিন্তু পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে বা রিঅ্যাক্টিভিটি সিরিজে সবথেকে বেশি সক্রিয় ধাতু কোনটা। তো এরকমভাবে কিন্তু ধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে, যেখানে কিন্তু পটাশিয়াম সবার ওপরে থাকে, তারপরে সোডিয়াম, এরকমভাবে কিন্তু ধাতুর একটা সিরিজ আছে তাদের রিঅ্যাক্টিভিটি অনুযায়ী। অর্থাৎ এই সিরিজে যারা প্রথমে অবস্থান করে তারা কিন্তু সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হয়, আর এই সিরিজের যারা একদম নিচে অবস্থান করে সেটাকে কিন্তু লেস রিঅ্যাক্টিভ হয়। নিচে কিন্তু যেগুলো বর ধাতু থাকে, অর্থাৎ যে গোল্ড থাকে, তারপরে যে প্ল্যাটিনিয়াম থাকে, এগুলো কিন্তু অবস্থান করে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পটাশিয়াম। পটাশিয়াম কিন্তু ধাতুর সক্রিয়তা শ্রেণীতে বা রিঅ্যাক্টিভিটি সিরিজে একদম প্রথমে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন ব্লিচিং কেমিক্যাল ব্যবহার করা হয়। তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এটাকে কিন্তু আমরা কি নামে চিনি, এটাকেই কিন্তু আমরা ব্লিচিং পাউডার হিসেবে চিনি। ঠিক আছে, এখানে কিন্তু দিয়েছে। তো এটা কিন্তু ব্যবহার করা হয় জলকে জীবাণুমুক্ত করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন। দেখো এখানে কিন্তু সংকেতটাও দিয়ে দিয়েছে, সংকেতটা এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, CaOCl2। ঠিক আছে, CaOCl2। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, গ্রাফাইট এবং হীরা কিসের রূপভেদ। তো আমরা প্রত্যেকেই জানি গ্রাফাইট এবং হীরা কিন্তু হচ্ছে কার্বনের রূপভেদ।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পিঁপড়ে বা মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফর্মিক অ্যাসিড। আচ্ছা, এই ফর্মিক অ্যাসিডের কিন্তু আরেকটা নামও আছে, সেটাও কিন্তু মনে রাখতে হবে, এটাকে কিন্তু মিথানোইক অ্যাসিডও বলা হয়ে থাকে, ঠিক আছে, মিথানোইক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? অক্সালিক অ্যাসিড কিন্তু টমেটো, তারপর আমলকি, এই সমস্ত জায়গাতে অক্সালিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? মনে রাখতে হবে ম্যালিক অ্যাসিড কিন্তু আপেলে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, পিতল বা ব্রাস, ব্রোঞ্জ এবং উভয়ের সংকর ধাতুর মধ্যে উপস্থিত থাকে কোন ধাতুটা? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উভয়ের মধ্যে কিন্তু তামা বা কপার থাকে, অর্থাৎ ব্রাস। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে ব্রাস এবং ব্রোঞ্জ দুটোর ভেতরে কি থাকে? দুটোর ভেতরেই কিন্তু একটা ধাতু কমন থাকে, সেটা হচ্ছে কপার বা সিইউ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? তো এটাকে কিন্তু স্যাপনিফিকেশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কোয়ার্টজ ক্রিস্টালের প্রধান রাসায়নিক উপাদান কি? তো এর সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হবে যে কোয়ার্টজ ক্রিস্টাল থাকে, এর প্রধান উপাদান কিন্তু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু SiO2 বলা হয়। অনেক সময় কিন্তু তোমাদের ডাইরেক্ট ফর্মুলা দিয়েও কোশ্চেন আসতে পারে, সেখানে কিন্তু তোমাদের এই রকম টার্মগুলো না লিখে, কেমিক্যাল নেমগুলো না লিখে একদম ডাইরেক্ট কিন্তু ফর্মুলা দিয়ে জিজ্ঞাসা করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিলে ক্ষারীয় ধাতুগুলো বা যেগুলোকে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বলি, সেগুলো কোন গ্রুপে অবস্থান করে? ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার কী হবে? দেখো, যে অ্যালকালি মেটালগুলো থাকে, সেই অ্যালকালি মেটালগুলো কিন্তু যে গ্রুপ নাম্বার 1 সেখানে অবস্থান করে, আর যে অ্যালকালাইন যে মেটালগুলো থাকে, যেগুলোকে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো থাকি, সেগুলো কিন্তু গ্রুপ নাম্বার 2 অবস্থান করে। গ্রুপ নাম্বার এ বলে দিলাম ক্ষার ধাতুগুলো অবস্থান করে, গ্রুপ নাম্বার 17 আমরা জানি যে হ্যালোজেন অবস্থান করে, আর গ্রুপ নাম্বার 17 কিন্তু যে অক্সিজেন গ্রুপ, এটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপও বলা হয়, এটা অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে লোহার আকরিকে হেমাটাইটের রাসায়নিক সংকেত কি? তো হেমাটাইটের রাসায়নিক সংকেত কি হবে? দেখো, এখানে কিন্তু অপশানগুলো একদম সরি, অপশানগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে না, তো আমি ডাইরেক্ট তোমাদেরকে উত্তরটা লিখছি। তো হেমাটাইটের রাসায়নিক সংকেত কিন্তু হচ্ছে Fe2O3, ঠিক আছে। আর ম্যাগনেটাইট যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হয়ে যাবে Fe3O4, ঠিক আছে। সবথেকে ভালো কিন্তু হচ্ছে এই ম্যাগনেটাইটটাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে দুগ্ধ বা দুধ টক হয়ে যাওয়ার জন্য দায়িত্বশীল অ্যাসিড কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের কারণের জন্য কিন্তু দুধ টক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে, দেখো বায়োলজি থেকে কোশ্চেন করেছে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রেটিনল। থায়ামিন কোনটা? থায়ামিন কিন্তু হচ্ছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল কোনটা? ক্যালসিফেরল কিন্তু হচ্ছে ভিটামিন যে ডি থাকে এর রাসায়নিক নাম। আর টোকোফেরল কিন্তু হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে রক্তের প্লাজমা বা রক্তরসের পরিমাণ কত? তো রক্তের ভেতরে দেখো যে প্লাজমা থাকে, সেই প্লাজমায় কিন্তু 90 থেকে 92% থাকে, আর বাকি 10 থেকে 8% কিন্তু রক্ত যে কণিকা থাকে, যেগুলোকে আমরা ব্লাড কর্পাসাল বলি, সেগুলো কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে লোহিত রক্ত কণিকা বা আরবিসি বিনাশ বা ধ্বংস হয় মানবদেহের কোথায়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্প্লিন। স্প্লিনকে কি বলা হয়? মনে রাখতে হবে, স্প্লিনকে কিন্তু ব্লাড ব্যাঙ্কও বলা হয়ে থাকে, ঠিক আছে। আর গ্রেভিয়ার্ড কাকে বলা হয়? আমাদের যে রক্তকণিকা থাকে, সেই রক্তকণিকার গ্রেভিয়ার্ড কাকে বলা হয়? গ্রেভিয়ার্ড কিন্তু বলা হয়ে থাকে লিভারকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন যে উদ্ভিদের কোষে সালোক সংশ্লেষের জন্য আলো শোষণ করে কোন অঙ্গাণু? তো সেটা কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু যে ক্লোরোফিল থাকে, সেটাই কিন্তু এই কাজটা করে থাকে। পরের প্রশ্ন দেখব কি বলেছে আমাদের 31তম প্রশ্ন যে মানবদেহে জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এমার্জেন্সি হরমোন, এটার কিন্তু আর একটা নামও আছে, সেটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট, ঠিক আছে। তো ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে কিন্তু ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম প্রশ্ন মানবদেহের কঙ্কালতন্ত্রে শক্ত অস্থি এবং নমনীয় তরুণস্থির সংযোগকারী উপাদানের নাম কি? তো এটা কিন্তু হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে। লিগামেন্ট কি করে? লিগামেন্ট কিন্তু হচ্ছে যে বোন থাকে আর যে কার্টিলেজ থাকে, সেই বোন এবং কার্টিলেজকে কিন্তু একসাথে অ্যাডজাস্ট করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন এডিস মশার কামড়ে কোন রোগটা সংক্রমিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডেঙ্গু। ম্যালেরিয়ার জন্য কোনটা দায়ী? তো মনে রাখতে হবে ম্যালেরিয়ার জন্য কিন্তু যে স্ত্রী অ্যানোফিলিস মশা আছে, সেই স্ত্রী অ্যানোফিলিস মশা দায়ী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে বংশগতির জনক বা ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের কোন অঙ্গটি পিত্তরস তৈরি করে? তো পিত্তরস কিন্তু তৈরি করে যকৃৎ, আর সেটাকে যে বাইল ডাক্ট আছে সেই বাইল ডাক্টের মধ্যে দিয়ে কিন্তু বাইল বা গল ব্লাডারে কিন্তু পাঠিয়ে দেয় যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের করোটির স্নায়ুর সংখ্যা কত? তো করোটির স্নায়ুর সংখ্যা কিন্তু হচ্ছে 12 জোড়া, আর যে সুষুম্না স্নায়ু আছে সেটা কিন্তু হচ্ছে 31 জোড়া, বা এটাকে কিন্তু স্পাইনাল নার্ভও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 37তম প্রশ্ন, যে প্রোটিন পরিপাকের পর চূড়ান্ত উপাদান হিসেবে কোনটা তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রোটিন পরিপাকের পর চূড়ান্ত উপাদান হিসেবে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পাতার কোন রন্ধ্র বা ছিদ্রের মাধ্যমে উদ্ভিদের বাষ্পমোচন ঘটে? তো সেটা কিন্তু হচ্ছে পত্ররন্ধ্র, এটাকে কিন্তু স্টোমাটা বা গার্ড সেলও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। আর যদি বেড়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়? বেড়ে গেলে কিন্তু হাইপার গ্লাইসেমিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানব রক্তের কোন কোষ সংক্রামক জীবাণু ধ্বংস করতে বা অনাক্রমতা প্রদান করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডাব্লিউবিসি। আর এই ডাব্লিউবিসির মধ্যে কোনটা করে থাকে? ডাব্লিউবিসির মধ্যে কিন্তু যে লিম্ফোসাইট থাকে সেই লিম্ফোসাইট কিন্তু করে থাকে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।